নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি বিপ্লব দাস। আপনারা জানেন যে সম্প্রতি বিহারের যে নির্বাচন, সেই নির্বাচনে দেখা গেছে যে একদিকে যেমন এনডিএ জোট ছিল বিজেপির নেতৃত্বে, তেমনি অন্যদিকে মহাজোট, সেই মহাজোটের শরিক ছিল বামেরা, মূলত সিপিআইএমএল লিবারেশন, যারা 19টি আসন লড়াই করে 12টি আসনে জয়লাভ করেছে। এবার বিহারের এই সাফল্যের পরে আগামী বছরে যে আমাদের বাংলায় বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে একটা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বামেরা কাদের মূল প্রতিপক্ষ হিসেবে ভোটে লড়বে, বিজেপি নাকি তৃণমূল। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তিন বিশিষ্ট অতিথি। রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন বর্ষিয়ান বাম নেতা অশোক ঘোষ এবং সাংবাদিক অরূপ কালী। আমরা তিনজনকেই আমাদের এই বাংলা বলছে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম একটু সরাসরি অশোকদার কাছেই আসবো যে অশোকদা, আগামী বিধানসভা নির্বাচনে আপনাদের বাম এবং কংগ্রেসের একটা জোট হওয়ার কথাবার্তা ইতিমধ্যেই বেশ অনেকটা কয়েক ধাপ এগিয়ে গেছে। তো আপনারা এই যে জোট, আপনারা আপনাদের মূল প্রতিপক্ষ কাকে ভাবছেন, বিজেপি নাকি তৃণমূল? এরকম আলাদা আলাদা করে পৃথক ভাবে ভাবার কোনো কারণ তো আমরা দেখছি না। আমরা খুব পরিষ্কার ভাবে বলছি যে আমাদের সামনে দুটো শত্রুই রয়েছে, কেন্দ্রে বিজেপি, রাজ্যে তৃণমূল। এটাই দুজনের বিরুদ্ধেই, এবং পশ্চিমবঙ্গের প্রয়োজন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের সরকার। এটা খুব পরিষ্কার কথা, এখানে কোনো দ্বিধা দ্বন্দ্বের কোনো সুযোগ নেই। যারা বিহারের নির্বাচনের সঙ্গে বিষয়টিকে তুলনা করছেন, তারা একটি বিষয়কে গুলিয়ে ফেলেছেন বা উপেক্ষা করে যাচ্ছেন। সেটা হচ্ছে যে বিহারে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রেও বিজেপির সরকার ছিল, রাজ্যেও বিজেপির সরকার ছিল। সুতরাং বিহারে যারা নির্বাচনে লড়েছেন তারা সবাই বিজেপির বিরুদ্ধেই লড়েছেন। পশ্চিমবঙ্গে কিন্তু বিষয়টি পৃথক এবং ভিন্ন ধরনের। এখানে গত 10 বছর ধরে, প্রায় 10 বছর ধরে তৃণমূল দল ক্ষমতায় রয়েছে। কোন একটি রাজ্যে নির্বাচনের মূল কথাটাই হচ্ছে যারা ক্ষমতায় থাকেন বিরোধীরা তাদেরই সরিয়ে দিয়ে একটা নতুন সরকার গঠনের চেষ্টা করেন। সুতরাং পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা খুব পরিষ্কার যে দিল্লিতে যারা ক্ষমতায় আছেন বিজেপি, তারা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তারা ফ্যাসিস্ট দল হিসেবে আস্তে আস্তে নিজেদের প্রমাণ করেছেন। তারা নিজেরাই প্রমাণ করেছেন যে তারা ফ্যাসিস্ট পার্টি, ধর্মীয় ফ্যাসিবাদ ভয়ঙ্কর আকার দেশের মধ্যে নিচ্ছে, ভয়ঙ্কর আকার ধারণ করেছে ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, সহনশীলতার পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে মানুষের একটি জোট প্রয়োজন। আর লড়াইটা বিজেপির বিরুদ্ধে যেমন, সেরকম রাজ্যে যারা ক্ষমতায় আছেন তৃণমূল দল, তারাও ফ্যাসিবাদের পরিচয় দিয়েছেন, ফ্যাসিবাদী অভিমুখের পরিচয় দিয়েছেন। তাদের প্রশাসন সম্পর্ক একই অভিযোগ উঠছে, গণতন্ত্রহীনতার অভিযোগ উঠছে। সুতরাং এটা খুব পরিষ্কার, বামেদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমাদের লড়াইটা যেমন বিজেপির বিরুদ্ধে, সেই রকম তৃণমূলেরই বিরুদ্ধে। কারণ নির্বাচনটা রাজ্যে আমরা তৃণমূল দলের সরকারকে সরাতে চাই, একটি বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে চাই। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, দৃষ্টিভঙ্গির কোনো অস্বচ্ছতা নেই। এই জায়গা থেকে আমি অরূপদার কাছে আগে আসবো। অরূপদা, এই যে ওনারা বলছেন ধর্মনিরপেক্ষ জোট, তো ধর্মনিরপেক্ষ জোট যদিও, তাহলে তো তৃণমূল ধর্মনিরপেক্ষ বলে তারা দাবি করে। তো এই বাংলায় তাহলে বামেদের যে মূল প্রতিপক্ষ, যে বিতর্ক, এইটা নিয়ে
কি বলবেন? আজকে সত্যি আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে বিজেপি আর তৃণমূল মোটামুটি ভোট পোলারাইজড হয়ে গেছে। আজকে 85% ভোট দুজনের মধ্যে আছে। এবার তারপরে বাম এবং কংগ্রেস দুইজন। এবার বামেদের যে মূল সমস্যা এখানে দাঁড়িয়েছে, ধরো যে বিরোধী স্পেস, এই বিরোধী স্পেস বিজেপি নিয়ে নিচ্ছে। এবং এখন যদি লেফট তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ না করে তাহলে এই স্পেসটা পুরোপুরি বিজেপির দিকে চলে যাবে। কারণ 10 বছর এখানে তৃণমূল আছে, শাসনে আছে, তাতে তার প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া আছে। সে বামেরা যদি সেই স্পেসটা নিতে না পারে, সেই এবার তৃণমূলের বিভিন্ন ইস্যু যেগুলো হয়েছে, নানা ইস্যু তৃণমূলের সামনে আসছে এবং তার বড় একটা হচ্ছে দুর্নীতি এবং আমফান পরবর্তী পর্যায়ে দুর্নীতি, কাটমানি বা জেলায় জেলায় বোমা বিস্ফোরণ, যাই হোক, সে জায়গায় দাঁড়িয়ে বামেরা যদি তৃণমূল সরকারকে আক্রমণ না করে তাহলে কি হবে? বিজেপি যে লাইনে আক্রমণ করছে ক্রমাগত বিরোধী জায়গাটা বামেদের থেকে আরো আরো সরে যাবে বিপ্লব। সেটা বামেদের পক্ষে খুব ভুল জায়গা। আবার উল্টো দিকে যে আজকে সারা ভারতবর্ষের যে লড়াই, এই যে কদিন পরেও যে বামেদের যে ধর্মঘট, কিন্তু সেই যে লড়াই, সেই ইস্যুগুলো বামেরা যদি পশ্চিমবঙ্গের মাটিতে বলে তাহলে কি তারা বিরোধী স্পেস পাবে? তাহলে তারা বিরোধী স্পেস অনেক কম পাবে যখন তারা, কারণ এখানে সরকারটা তো তৃণমূলের। আজকে অশোকদা আমরা যখন আলোচনা করছি তখন আজকে রামনগরে একটা সভা হচ্ছে। সেই রামনগরের সভায় আমরা দেখতে পাচ্ছি সিপিএম আরএসপি থেকে বহু নেতা আজকে বিজেপিতে যোগদান করছে এবং অশোকদাদের রাজ্য কমিটির মেম্বার যেমন আছে, অশোকদাদের জেলা কমিটির মেম্বারও আছে, তারাও আজকে বিজেপিতে চলে যাচ্ছে। তার মানে আমি যেটা বলতে চাইছি, এই যে বিরোধী স্পেস নেওয়ার যে জায়গা, সেটা অশোকদার আক্রমণ যত না তীব্র, আরো বেশি তীব্র করতে পারবে তৃণমূল বিরোধী, সেই জায়গায় কিন্তু এখন লেফট কোনো অল্টারনেটিভ নয়। লেফট বা কংগ্রেসকে তারা অল্টারনেটিভ মনে করছে না। ফলে দুই দলকেই, কংগ্রেস এবং লেফট দুজনেরই কিন্তু, আমার যা যদি পলিটিক্যাল তুমি বিশ্লেষণ বলো, দুজনেরই কিন্তু রক্তক্ষরণ আরো বাড়বে। তুমি যে ভোটার যারা, তারা কিন্তু যারা বাম বা কংগ্রেসের দিকে আসতে যায়, যারা তৃণমূল বিরোধী ভোটার, যারা বিরোধী ভোট, তারা একটা কনফিউজ হয়ে যাবে যে এরা কাকে সরাতে চায়। কারণ এই লড়াইটা বিধানসভার লড়াই। যদি বিধানসভার লড়াই হয়, তা বিধানসভার লড়াই হলে অভিমুখ কোন দিকে থাকবে? আমি কি বিজেপি বিরোধী অভিমুখ করবো না তৃণমূল বিরোধী অভিমুখ করবো? এই এবং বিজেপির 1 পয়েন্ট প্রোগ্রাম, আমার মনে হয় বিজেপি অনেক তাড়াতাড়ি বিরোধী স্পেস দখল করার দিকে এগিয়ে যাবে। বামেরা ভোগে বিপ্লব। হ্যাঁ, এই জায়গা থেকে রাজাদা একদিকে অশোকদা বললেন, একদিকে অরূপদা বলবেন। তো রাজাদা, আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করছেন? দেখুন, যে আমি শুনলাম দুজনেরই বক্তব্য শুনলাম, খুবই ভালো লাগলো। অনেকদিন পরে অশোকদাকে দেখলাম, খুব ভালো লাগছে। যাই হোক, তো এই কথাটা বলতে চাই, একটু হয়তো কারণ খারাপ লাগতে পারে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যের হলো। দেখুন, বামফ্রন্ট কিন্তু ক্ষমতা বাড়িয়েছিল, মানে ক্ষমতাকে কাজে লাগে, আর ক্ষমতা চলে যাওয়ার সাথে সাথে তাদের জনপ্রিয়তা কমতে থাকে। এটা কিন্তু ফ্যাক্ট। আমি মানে তথ্য দিয়েই বলতে চাই। যেমন ধরুন, যেহেতু আমাদের অশোকদা রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি আরএসপি, ছোট্ট তথ্য বলি যে 2009 সালে তাঁরা পেয়েছিলেন প্রায় 15 লক্ষ ভোট, মানে 2009 সালের লোকসভা নির্বাচনে। সেটা 11 নির্বাচনে একই প্রায় 14 লক্ষ ভোট ছিল। আবার যদি দেখেন 19-এ সেটা কিন্তু হয়ে যায় প্রায় 2 লক্ষের কাছাকাছি। এবং একই অবস্থা সিপিআই এবং সিপিএম এর যেটা ঘটে যায় যে প্রায় 1 কোটি যারা মানুষ, 1 কোটি মানে ভোটার সিপিএম থেকেও চলে যায়। অর্থাৎ ক্ষমতা যেই, আমার ভোটারও আমার সাথে নেই। এটা কিন্তু ঘটেছে। কেন ঘটেছে সে বিশ্লেষণ যদি হয়, তর্ক বিতর্ক, আমরা নিশ্চয়ই সেখানে হয়তো পৌঁছবার চেষ্টা করবো। মানে মানুষ সরে গেছে। বামফ্রন্টের সময় এই মানুষ এসেছিল তাদের সাথে থাকা, হয়তো ভেবেছিল বিপ্লব হবে, সাধারণ গরিব মানুষের অবস্থার উন্নতি হবে। কিছুই হয়নি আমি বলছি না, কিছু কিছু নিশ্চয়ই ঘটেছে। কিন্তু দীর্ঘ শাসন, 35 বছরটা তো অল্প শাসন নয়, আজকের দিনে এটা লম্বা সময়ের শাসন।
সেই শাসনে মানুষের যে প্রত্যাশা ছিল তা কতটা পূর্ণ হয়েছে আমি বিশেষ আলোচনা হয়তো প্রয়োজন হয় না। মানুষ যে ধরনের আশা করেছিল নিশ্চয়ই তারা সেটা পায়নি। তারপরে কিন্তু যেটা পেল সেটা হচ্ছে ঔদ্ধত্য। হ্যাঁ, অশোক আমার অত্যন্ত পরিচিত মানুষ, ভালো মানুষ, সবসময় তার কাছে যাওয়া যায়। এরকম বহু বামপন্থী নেতা আছেন তার কাছে যাওয়া যায়, কিন্তু এর চেয়ে অনেক বেশি বামপন্থী নেতা তৈরি হয়েছিলেন মন্ত্রিত্ব থাকাকালীন, তাদের কাছে যাওয়া যেত না। ঔদ্ধত্য এমনই জায়গায় ছিল যে মানুষ বুঝেছে এই ক্ষমতায় থাকলে এরা কিছুই করবে না, ক্ষমতা থাকার বাইরে এরা বন্ধুত্ব প্রকাশ করে, ক্ষমতা এসে গেলে সেই জায়গায় এরা থাকে। বিরাট অংশ সেভাবে ব্যবহার করে। তার ফলে যেটা ঘটে গেল, ক্ষমতায় না থাকার ফলে মানুষ কিন্তু এদের থেকে সরে গেছে। এখন যে প্রশ্নটা আসছে, নির্বাচন আসছে, এই নির্বাচনে তারা অনেকে হয়তো ভাবছেন যে হ্যাঁ এখানে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, অ্যান্টি ইনকামবেন্সি ওয়েভ তৈরি হয়েছে। দীর্ঘদিনের ক্ষমতা, দুর্নীতি তাকে পাওয়ার করার আমি অত্যন্ত ভাবে বিশ্বাস করি যেখানে ক্ষমতা থাকবে সেখানে দুর্নীতি থাকবে। এখানে যে সরকার আছে একেবারে আখণ্ড দুর্নীতিতে তারা ডুবে আছে বলতে কোনো দ্বিধা নেই, মানুষও দেখছে। তবে ওই যেটা করেছে কিছু কিছু শ্রীযুক্ত প্রকল্পের মাধ্যম দিয়ে কিছু মানুষকে বোঝানোর চেষ্টা, আমি তোমাদের লোক, যে লোকটা পেয়েছে সে হয়তো খুশি, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষেরই খুশিটা না অল্প দিনের। আপনি যদি সাইকেল দেন তারপর সাইকেল ভেঙেই যায়, সেই লোকটা আপনার সঙ্গে তারপরে থাকতে হবে, সে চাইছে আমি সারিয়ে দেবো। মানুষকে যতই আপনি ডিপেন্ডেন্ট করে তুলবেন আপনাকে সেই ডিপেন্ডেন্সি সেবাটা দিয়ে যেতেই হবে। যে এই মুহূর্তে সেটা বন্ধ হয়ে যাবে মানুষ কিন্তু আপনার সঙ্গে নাও থাকতে পারে। তার ফলে যেটা ঘটে যাচ্ছে, এই সরকার এই শ্রীযুক্ত প্রকল্পের মাধ্যমে যে কিছু মানুষ হয়তো পেয়েছে, কিন্তু এই সেবাটা তো কন্টিনিউয়াস দেওয়া যায় না। পৃথিবীর কোনো দেশেই যতই তার সম্পদ থাকুক না কেন, সব মানুষকে সবসময় এই ধরনের সেবা দিয়ে যেতে পারে। আমাকে সম্পদ তৈরি করতে হবে, সেই সম্পদ তৈরি করার পেছনে এই সরকারের তেমন কোনো ইচ্ছে নেই। যেটা পাওয়া গেল এখন সুবিধে, ফিনান্স কমিশনের দৌলতে অনেক টাকাই পাওয়া যাচ্ছে, সেন্ট্রাল গ্রান্ট পাওয়া যাচ্ছে। এখন রাজ্যের যে আয় তার থেকে বেশি আয় পাওয়া যাচ্ছে কেন্দ্রের থেকে। এবং আগে রিজার্ভ ব্যাংকের কড়াকড়ি ছিল, অশোক তারা জানেন, বামফ্রন্ট যখন শাসনে ছিল তখন অত সহজে টাকা ধার করা যেত না। এখন ঢালাও ভাবে বাজার থেকে ঋণ নেওয়া যাচ্ছে এবং যত টাকা তার রোজগার তার অনেক বেশি টাকা সরকার বাজার থেকে ঋণ নিচ্ছে। এইভাবেই সরকারটা চলছে। সরকারের খুব একটা দিশা আছে বলে মনে হয় না। তবুও দেখুন এই সময় কিন্তু বামপন্থীদের বিরাট একটা রোল ছিল, কিন্তু তারা বামপন্থী মানেই হচ্ছেন মানুষের কাছে থাকবেন, আন্দোলনের মধ্যে থাকবেন, কিন্তু ভিজিবিলিটি একেবারেই তাদের নেই। তাদের রাস্তায় ঘাটে সেভাবে চোখে পড়ছে না আন্দোলন করছে কিভাবে করছেন। এখন ভোটের সময় তারা যদি এসে বলেন আমি তোমাদেরই লোক, হ্যাঁ তাদেরকে তারা দেখেছেন, আবার ভোটের সময় যদি এসে বলেন আমি তোমাদের লোক উইদাউট ডুইং এনি ওয়ার্ক, কতটা মানুষ গ্রহণ করবে এটা কিন্তু নির্বাচনী বলবে। হ্যাঁ বিপ্লব দা। হ্যাঁ অশোক দা, আপনাদের এই যে বিহারে যে সিপিআইএম লিবারেশনের যিনি নেতা দীপঙ্কর ভট্টাচার্য, তিনি সম্প্রতি প্রেস ক্লাবে এসে একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে সওয়াল করেছেন যে বামেদের অবশ্যই আগে মূল প্রতিপক্ষ হওয়া উচিত বিজেপি। তো আপনারা ঠিক করেছেন বিজেপি এবং তৃণমূল দুটোই মূল প্রতিপক্ষ। এইটা নিয়ে কি সম্ভব? আপনাদের যে লড়াই, সেই লড়াই কতটা আপনারা বাস্তবে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে হচ্ছে ভোটে? আমি প্রথমে যেটা বলতে চাইছি, এই অরূপ এবং রাজগোপালের বক্তব্য শোনার পরে আমার প্রথম বক্তব্য হচ্ছে যে আজ অরূপ যেখানটা শেষ করেছেন সেইখান থেকে শুরু করা যায়। আর রাজাগোপালের বক্তব্যের সঙ্গে আমি একমত। রাজাগোপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, ওর বিশ্লেষণের একটা গুরুত্ব বরাবরই আছে, আমার কাছেও আছে, সবার কাছে আছে। আমি রাজাগোপালের বিশ্লেষণের সঙ্গে অনেকটাই সহমত পোষণ করছি। কিন্তু যেখানে অরূপ শেষ করেছেন সেই জায়গাটা হচ্ছে নির্বাচনটা রাজ্যের। এই কথাটা বোধহয় আপনারা সবাই একটা জায়গায় উপেক্ষা করে যাচ্ছেন বা বুঝতে চাইছেন না। সেটা হচ্ছে রাজ্যের নির্বাচনে কি চাইবো আমরা, কি চাইবো দেশের মানুষ, কি চাইবেন। হয় তারা যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতায় রেখে দেবেন, নতুবা যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতা থেকে সরাবেন, নতুন সরকার তৈরি করবেন। কিন্তু আবার এই রাজ্যেও বিজেপি আরেকটা দল হিসেবে
আর একটা শক্তি হিসেবে গড়ে উঠেছে। মানুষের কাছে যখন পছন্দের ব্যাপারটা আসবে তখন বামেদের পক্ষ থেকে কোন কথাটা বলা হবে, কি বলা হবে? বামেরা কি এইটা বলবে এসো আমরা সবাই মিলে তৃণমূলকে আবার ভোট দিই, তৃণমূলকে ক্ষমতায় বসাই? এইরকম একটা কাণ্ডজ্ঞানীন কথা বাজারে যারা ছড়াচ্ছেন আসলে তারা তৃণমূলের সঙ্গেই আছেন, তৃণমূলের সঙ্গেই কোন রকম একটা বোঝাপড়ার মধ্যে দিচ্ছেন। আমি দীপঙ্কর ভট্টাচার্যের প্রেস কনফারেন্স শুনেছি এবং দীপঙ্করের সঙ্গে টেলিফোনেও আমার কথা হয়েছে, ব্যক্তিগতভাবেই কথা হয়েছে। তাতে দীপঙ্কর খুব পরিষ্কার করে বলেছেন যে বিভিন্নভাবে প্রেস আমার কথা ভুল ব্যাখ্যা করেছে অথবা অন্যান্য মহল থেকে ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি এটা কখনো বলিনি বা আমরা বলতে চাইনি, আমাদের দলও এটা বলছে না যে বিজেপি মূল শত্রু আর বিজেপিকে সরাবার জন্য তৃণমূলের সঙ্গে থাকতে হবে, আমরা কোথাও বলছি না। আমরা বলছি শত্রু হিসেবে বিজেপি অনেক ভয়ঙ্কর শত্রু, কিন্তু তৃণমূলও জনগণের শত্রু, এইটা আমরা পরিষ্কার বলতে চাই। এই জায়গায় একটা প্রশ্ন, এই লাস্ট আমরা লোকসভা নির্বাচনে 2019-এ যেটা দেখেছিলাম যে আপনাদের তো সেম তত্ত্বই ছিল, কিন্তু আপনাদের ভোট কিন্তু ক্রমশ কমে বিজেপির দিকে বেশি গেছে। আজকেও যেটা হতে ছিল, আগামী দিনে এই তথ্যের উপর ভিত্তি করে আপনাদের দলের কি অবস্থা গিয়ে থাকবে সেটা কি আপনারা বিচার করে দেখেছেন? এটা খুব সেকেন্ডারি বিচার, এটা দ্বিতীয় দফার বিচার যে মানুষ কিভাবে ভোট দেবেন, মানুষের প্রতিক্রিয়া কি হবে। গত লোকসভার পরিপ্রেক্ষিত, লোকসভার ইস্যু এগুলো আর বিধানসভার ইস্যু এক নয়। বিধানসভায় অনেকগুলো বিষয় থাকে যা একেবারে রাজ্যের জনগণের দৈনন্দিন জীবনের বিষয় থাকে, এটার সঙ্গে লোকসভার বিষয়কে গুলিয়ে ফেলা উচিত না। সে কারণেই আমরা বলতে পারি যে প্রথম হচ্ছে যে লোকসভায় যেভাবে বাম কংগ্রেস বোঝাপড়া বা কথাবার্তা হয়েছিল সেটা একেবারে নিচেতলা থেকে গড়ে ওঠেনি। এবারের কিন্তু আমরা আবার বলছি বাম কংগ্রেস, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ একটা জোট গড়ে তোলার চেষ্টা চলছে একেবারে নিচে তলার থেকে, আন্দোলনের মধ্যে দিয়ে। যে কারণে আগামীকাল টিটাগড় থেকে নৈহাটি পদযাত্রা সমাবেশ একসঙ্গে বাম ধর্মনিরপেক্ষ জোট কংগ্রেসের নেতৃত্ব করছেন। পরের দিন 23 তারিখ কলকাতায় মিছিল, সেটাও একইভাবে হবে, ট্রেড ইউনিয়নের ডাকা মিছিলে ওরা যোগ দিচ্ছেন। একটা আন্দোলনের মধ্যে দিয়ে একটা মোর্চা গড়ে উঠছে যাতে তার বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে স্থায়ী হয়। আমাদের কথাটা খুব পরিষ্কার, যারা বলছেন যে বিজেপি বিজেপি শত্রু অতএব তৃণমূলের হাত ধরো, তারা তো এইটাই বলতে চাইছেন তৃণমূলকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসাও। আমরা পরিষ্কার বলছি ওই কাজটি হবে না। মানুষ যাকে ইচ্ছে ভোট দেবেন, তাতে আমাদের কিছু বলার নেই, কিন্তু ব্যাপারটা খুব পরিষ্কার, রাজ্যের নির্বাচনে রাজ্যবাসী ঠিক করবেন কাকে ক্ষমতায় বসাবেন। ব্যাপারটা বিহার নয়, আবার বলছি বিহারে একই শত্রুর বিরুদ্ধে লড়াই ছিল, সেটা বিজেপি। এখানে কিন্তু কেন্দ্রে বিজেপি, রাজ্যে তৃণমূল। কাজেই রাজ্যে সরকার গঠনের প্রশ্ন যদি আসে, কে কত ভোট পাবেন, আগামী দিনে কি পাবেন, অতীতে কি পেয়েছেন, এগুলো সব সেকেন্ডারি ইস্যু। কিন্তু প্রথম বিষয়টা হচ্ছে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে, তৃণমূলকে সরাতে হবে। এবং এটা খুব পরিষ্কার ব্যাপার যে রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মসূচি বিচার করলে এটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে বিজেপিরও সবচেয়ে বড় শত্রু বামপন্থীরা, তৃণমূলেরও সবচেয়ে বড় শত্রু বামপন্থীরা। আমরা লোকসভায় একটা ক্ষেত্রেও দেখিনি তৃণমূলকে বিজেপির বিরোধিতা করতে। একটা সহজ ছোট্ট কথা বলে আমি শেষ করি, 26 তারিখে সাধারণ ধর্মঘট, সেগুলো সবটাই জনগণের বিষয় নিয়ে সাধারণ ধর্মঘট। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের বিরুদ্ধে তিনি বলে থাকেন, কিন্তু তিনি তো জনগণের ইস্যুর বিরুদ্ধে নন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি লিখুন না প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী আপনি ট্রেড ইউনিয়ন স্থাপিত বিষয়গুলো সমাধান করুন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তো বলেননি কথাটা, কখনো তো এটা বলেননি। কৃষি বিলের বিরুদ্ধে তার ভূমিকা কি? লেবার ল পাল্টে যাচ্ছে, 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টার কাজ চালু হয়ে যাচ্ছে, আইনে তাই প্রভিশন রেখেছে। লেবার লর বিপক্ষে তো কখনো ভোট দেননি, সংশোধনের বিপক্ষে কখনো ভোট দেননি।
কার্যত দেখা যাচ্ছে বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা অলিখিত চুক্তি হয়ে গিয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, ওদের বোঝাপড়াতে কোনো অসুবিধা হয় না। ফলে এটা আপনি ঘটতেই পারে যে বামেদের বিরুদ্ধে একটা সর্বাত্মক বিরোধিতা ওদের আছে। বামেরা খুব পরিষ্কার এই ব্যাপারটায়, বামেরা মনে করছে রাজ্যে সরকার পরিবর্তন প্রয়োজন, জনগণ তিতি বিরক্ত হয়েছে, মানুষ টামে বাসে কথা বলছেন যে বামেরা এই জায়গা থেকে আসবে সরকার পরিবর্তনের প্রয়োজন, সরকার পরিবর্তনের প্রয়োজন, অর্থাৎ যেন তেন প্রকারানো তৃণমূলকে সরাতে চান বামেরা। তার মানে বামেরা যদি সরাতে চান তাদের কি সেই ক্ষমতায় রাজ্যে আছে? অশোকদা যে লড়াই বা আন্দোলনের কথা বলছে সেটা ঠিকই, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন, কিন্তু সেটা যখন আসন সংখ্যা নিরিখে আসবে এখন পর্যন্ত যা হয়ে আছে যে জায়গায় সর্বভারতীয় ক্ষেত্রে যে অবস্থা, মনে হয় না আসন সমঝোতাটা অত সহজে হবে। বিপ্লব অরূপের ক্ষেত্রে আলোচনা প্রসঙ্গে আমি শুধু একটা কথাই বলি, বারবারই বলছি নির্বাচন একটা কেমিস্ট্রি, রসায়ন, সেফোলজি নয়। আজকে মানুষ যেখানে দাঁড়িয়ে আগামীকাল সেখানে নাও থাকতে পারে। মানুষের বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার উপরে অনেক কিছু নির্ভর করছে। আজকে যে যেটা আপনারা ভাবছেন যে বিজেপিতে যাচ্ছে, যে লোক গেছে সেই লোকের ফিরে আসা অসম্ভব নয়। আমি শুধু বলতে চাইছি যে কথাটা বিপ্লব শুরু করলো যে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে সঙ্গে নেয়া, তাহলে এখানে অরূপ এবং রাজাধর চৌধুরী আমরা একটা ব্যাপারে তো একমত হলাম তিনজনে, যে লড়াইটা তৃণমূলকে পরিবর্তনের ক্ষেত্র লড়াই বা নির্বাচন, রাজ্যে সরকার পরিবর্তনের বিষয় যদি আসে এবং সেটাই যদি মুখ্য হয়, তাহলে তৃণমূলের মানে বিজেপি প্রধান শত্রু, অতএব তৃণমূলকে প্যাসিভ সাপোর্ট দাও, এই চুক্তিটা অসার, এটার কোনো মানে হয় না। এটা যারা বলছেন তারা কার্যত তৃণমূলের পক্ষেই বলছেন। হ্যাঁ, আমি শেষ করব রাজাদাকে দিয়ে। রাজাদা, এই যে ভোট একটা রসায়ন, তার মানে আমরা যেটা বললেন যে লোকগুলো আজকে বিজেপিতে চলে যাচ্ছে আগামী দিনে আসবেন না তাকে বলতে পারে, তাহলে কি আমাদের এই পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে মানে মূল প্রতিপক্ষ মানে আমরা ধরতে পারি যে বিজেপি এবং তৃণমূল বামেরা তৃতীয় পক্ষ হিসেবেই থাকবে? দেখুন, আমি অশোকদার সঙ্গে একমত যে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় আলাদা তার ইস্যু ভিত্তি করে, সেটা ঠিক। কিন্তু অনেক সময় মানুষ গুলিও ফেলেন, মানুষ সবসময় বিধানসভার কি কাজ লোকসভার কি কাজ বুঝে ওঠেন না, তাদের মানে সমর্থনটা বা সিম্বলের প্রতি এমন ভাবে থাকে তারা অনেক সময় বুঝে উঠতে পারেন না। এবং পশ্চিমবঙ্গে দেখা গেছে যে একই ট্রেন্ড আপনি 2025 চলে যান, যে সমস্ত বছরগুলোতে লোকসভা বিধানসভা একসঙ্গে নির্বাচন হয়েছে, মানুষ কিন্তু ভিন্নভাবে ভোট করে যাই হোক, সে ভিতর এই মুহূর্তে ঢুকছি না। আমার কাছে যেটা খুব সমস্যা লাগছে, যেটা সাধারণ মানুষের কাছেও লাগছে বলে আমার ধারণা, সেটা হচ্ছে যে আজকে যে মহাগঠবন্ধন আমরা দেখছি, এই মহাগঠবন্ধনে বিহারে রামধনু ব্যাপার ছিল, অনেকেই ছিল। পশ্চিমবঙ্গে অতটা রামধনু না হলেও এখানে বামেরা আছে এবং কংগ্রেস আছে। আমার প্রশ্ন এই, আমি যখন খুব ছোট বয়স ছিলাম তখন থেকেই দেখে আসছি মানে বামেদের যে রাজনীতি, এখানে তারা বলতো, প্রচার করতো, সাধারণ মানুষ হিসেবে আমি সেটা বুঝেছিলাম যে ভারতবর্ষ আজকের যে পিছিয়ে আছে তার পেছনে কংগ্রেসের অবস্থা। কংগ্রেস দেশটাকে এমন ভাবে পরিচালিত করেছে স্বাধীনতার আগে এবং পরে, আজকের ভারতের বিপর্যয় এই দলটাকে নিয়েই। এই দলটা এখন তারা কি করে বসলো, আমার প্রশ্ন হচ্ছে তারা এমন কি করে বসলো যে এদের সঙ্গে আমাকে আঘাত করতে হবে, এদের সঙ্গে আঘাত করে আবার আমি ক্ষমতায় আসবো। তার মানে যে পার্টি ক্ষমতায় থেকে এত বিপর্যয়ের মধ্যে আমাদেরকে নিয়ে গেছে, বামেদের বক্তব্য 72 থেকে 77-এর প্রশ্ন, সিদ্ধার্থ রায়ের জমানা, আমরা সে দেখেছি কি ঘটেছে। কত আমি জানি না, অশোক বাবু ভুলে গেছেন কিনা আমি জানি না, আমি হাওড়ায় থাকতাম, নৃশংস ভাবে কংগ্রেসের অত্যাচারে বামপন্থীর সাধারণ কর্মীরা
তার একমাত্র অপরাধ আর সে রোহিত পতাকায় তার বিশ্বাস, তার একমাত্র অপরাধ সে বিপ্লব চায়, দেখা গেছে তাকে মারা হয়েছে নৃশংসভাবে। সেই পার্টিটাই আজ আর সে ফ্যাসিস্ট নয়, সে একেবারে তুলসী পাতা হয়ে গেল। হ্যাঁ, এখন যাদের সঙ্গে ৭৭-এ অ্যালায়েন্স করলাম, ৭৭-এ কংগ্রেস হাঁটাবার জন্য জনসংঘ থেকে এলো জনতা দল তৈরি, সব দল মিশে জনতা দল তৈরি হলো। আমার মনে আছে ৭৭-এর নির্বাচনে ছোট থাকলে আমার মনে আছে বহু জায়গায় জনসংঘের প্রার্থী ছিল, আমিরাও তাদেরকে সমর্থন দিই। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন মানে সাধারণ মানুষের প্রশ্ন, কংগ্রেসের ফ্যাসিবাদী ক্যারেক্টার আমরা দেখেছি, তাদের সাধারণ মানুষের বিরোধী ক্যারেক্টার। অশোক বাবুরা আজকের আমাদের বলুন, কংগ্রেস শাসনেতে কি উন্নতি করে গেছে, কি তারা দিয়ে গেছে? রাষ্ট্রপতির শাসন ৩৫৬, কংগ্রেসের সময় যতবার ব্যবহৃত হয়েছে তারপরে ব্যবহৃত হয়নি। এম.এস. রামমূর্তিবার সরকার কে ফেলেছিল প্রথমে বলুন? একটা সময় ভাবা হতো, পর নেহরুকে আবার কামরুদ্দিন স্বপ্ন আমরা দেখেছিলাম, স্বপ্নকে ভেঙে চুরমার কে করেছে? নেহরু। যুক্তফ্রন্ট সরকারকে কে ফেলেছে? সুতরাং সেইগুলো যদি তখন যুক্তফ্রন্ট সরকারকে না সেভাবে আনডেমোক্রেটিক্যালি ফেলা হতো, হয়তো বামফ্রন্ট মানে আন্দোলন অনেকটা তীব্র হতে পারে। সুতরাং যে দল বামেদের সবচেয়ে বেশি ক্ষতি করছে, সেই দলকে নিয়ে আমি যদি বন্ধু ভাবি, সাধারণ মানুষ এতকাল দেখে এসেছি, এখন কিছু ইয়ং যারা আছে তারা হয়তো অতটা জানে না, যাদের ৫০-এর ওপর বয়স তারা এত দেখেছে কংগ্রেস কি করেছে, দেখেছে। তাদের সঙ্গে এই যে আন্দোলন, আমরা অনেকে লজ্জায় সে মানে বুদ্ধবাবু আর রাহুল গান্ধী একই মামলা গলায় পড়তে দেখে মানে লজ্জায় মুখ কাটা যায়, কান কাটা যায় অবস্থায়, কি দেখছি আমরা? ব্যাপারটা হচ্ছে এইটা আমরা বোঝাতে পারি। বামপন্থী, আমি এটাই বলতে চাইছি, বামপন্থী কোনো নেতারা বোঝাননি কংগ্রেস হঠাৎ ধোয়া তুলসী কথা কেন হলো। এটা কি আমার অস্তিত্ব রক্ষার জন্যই আমি কংগ্রেসকে আবার টেনে নিলাম? এইটা যদি আমি করে থাকি তাহলে এটা কিন্তু একটা অপরচুনিস্টিক মানে অত্যন্ত সুবিধাবাদী সংযোগ বলে আমি বলবো। এটা ওয়েট করতে সুবিধা হয়নি। এই কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে যে খুব যে নির্বাচনে ভোট বেড়েছে এটা কিন্তু কিছুই ঘটেনি। হতে পারে কংগ্রেস কিছু টাকা এনে দিতে পারে, এটা ঘটে। এর বাইরে কংগ্রেস থেকে বামপন্থীদের কোনো সুবিধে কিন্তু ঘটেনি। বামপন্থীরা যদি আলাদা থাকতো তাহলে কিন্তু আজকে খালি বিজেপি, যেটা অরূপদা বলছে বিজেপি ভার্সেস তৃণমূল, আমি তাও মনে করি বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস তিনটি শক্তি এমনই একটা জায়গায় রয়েছে, তাদের তিনজনেরই বামপন্থী বিরোধী চরণ বিভিন্ন সময়ে করে গেছে। সুতরাং এই মুহূর্তে কংগ্রেস তৃণমূল ভার্সেস বিজেপি করতে গিয়ে কংগ্রেসের যাবতীয় দোষ দীর্ঘদিন ভারত শাসন করে গেল, সেগুলো আমি যদি সব ভুলে যেতে চাই, দোষ পালন করে দিতে চাই, বিপদ কিন্তু আমাদের ঘাড়েও, বিপ্লব বামপন্থীদের ঘাড়েও পড়তে পারে। এই বিপদটা পড়ছে বলেই কিন্তু দেখা গেছে যে নির্বাচনে সেভাবে কিন্তু ফলটা আসেনি। আমার ধারণা আগামী নির্বাচনেও কিন্তু বিপর্যয় ঘটতে যথাযথ জবাব যদি আমি না দিতে পারি, আমি কি মনে করছি তাহলে সাম্প্রদায়িকতাই সবচেয়ে বড় দোষ। তাহলে 89-এ আমরা বামপন্থীরা কেন একসঙ্গে মিলিত হলো, 77 তারা একসঙ্গে কেন মিলিত হলো, সিং এর সময় একসঙ্গে আমরা দেখেছিলাম, ৭৭-এ আমরা একসঙ্গে দেখেছিলাম। তাহলে সাম্প্রদায়িকতাই যদি বড় দোষ হয় তাহলে সেই সময় বন্ধুত্ব কেন ঘটেছিল? আর সাম্প্রদায়িকতা কিভাবে সবচেয়ে বড় শত্রু? কংগ্রেসের এই যে জনমানুষ বিরোধী যে তাদের যে ইতিহাস আছে, তাহলে সেই দুটোকে যদি আমি ভালো করে বিশ্লেষণ করে মানুষকে যদি না বোঝাতে পারি, মানুষ কিন্তু মানে বামপন্থীকে সহজে গ্রহণ করবে বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, এখন শেষ করব, কিন্তু একটা কথা, যে রাজনীতিতে যে ইকুয়েশন কখন কে কার সঙ্গে যাবে সেটা আজকে থেকে কেউ বলতে পারে না। তো সেই জায়গা থেকে জানি না আগামী নির্বাচনে একদিকে কংগ্রেস বাম জোট, আরেকদিকে তৃণমূল, একদিকে বিজেপি আমরা দেখতে পাচ্ছি ত্রিমুখী, কিন্তু আরো একটা চতুর্থ শক্তি কিন্তু এখনো রয়েছে। তো সেই শক্তি নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আগামী দিনই বলবে। আমরা এই শক্তিটা আরেকটু পাকলে আমরা এটা নিয়ে আলোচনা করব। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি, অশোকদাকে ধন্যবাদ, রাজাদাকে ধন্যবাদ, অরূপদাকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন বাংলা বলছে চ্যানেল।